আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলে আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ফাঁসি কাটে সঞ্জয় নাকি আরো বড় সাজা? জল্পনার মধ্যেই অবহায়ের মা বললেন, হুলস্থুল বাংলার। খুনের কথা কবুল করেছেন নরেন্দ্রনাথ, দাবি পুলিশের। দুলারের দাপটে মার খাচ্ছিলেন ব্যবসায়। আপনার অর্থ হিন্দুকে দিন, আর অর্থ হিন্দুর আপনি দিন। আর্থিক লেনদেনের বিষয়ে রাজ্যের হিন্দুদের স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘমেয়াদী কিছু বদল চাইছে, কারো পদত্যাগ নয়, মমতাকে চিঠি অপর্ণাদের। বাম আমলেও প্রাথমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি, ধরা পড়ে গেল সব। বিরাট নির্দেশ হাইকোর্টের। 2009 সালে যারা চাকরি পেয়েছেন, দলের রদবদলের আগে নিজের পিঠে চর চাপড়ালেন ভারতপুরের হুমায়ুন, জানালেন নিজের আবদার। মমতার মন্ত্রী বাবলা রক্ষী তুলেছিলেন হু ইজ সেই বিস্ফোরক শুভেন্দু কৃষ্ণেন্দু। ভাড়ারে টান, হঠাৎই প্রকল্পের ভাতার টাকা অর্ধেক করে দিল রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি। জিতে গেল বিজেপি, সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ঢাকা মমতা সরকারের। কোন মামলায়? দিল্লি নির্বাচনে ফলদি সত্তা বাজারের সাম্প্রতিক অনুমান, আপ, কংগ্রেস এবং বিজেপির মধ্যে কে যেতে পারে। পঞ্চায়েতের অনুমতির দরকার নেই, সহজ হচ্ছে বাংলায় বাড়ি প্রকল্পের কাজ। দেশের প্রথম কলকাতার গঙ্গায় চলবে বৈদ্যুতিক ভেসেল, আউটরাম ঘাট থেকে উদ্বোধন মমতার। দিল্লিতে পর্দার আড়ালে বড় ঘটনা, বিজেপির অপারেশন 272, কোন দল ভাঙবে? বাংলাদেশ সীমান্তে উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, দাবি ফেরাদ হাকিমের। বিরাট সিদ্ধান্ত মমতার, 15 জানুয়ারির মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইল নবান্ন। কি করতে চলেছে সরকার? বিস্তারিত। আগামী 18 জানুয়ারি আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনার সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। দীর্ঘ প্রায় 7 দিন ধরে সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া নেওয়া হচ্ছে প্রায় 52 জনের সাক্ষ্য। একই সঙ্গে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই এর তরফে ধৃত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে। তা কি ফাঁসি নাকি অন্য কিছু, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি, অভয়ের মা বাবার। আজ বৃহস্পতিবার আদালতেই উপস্থিত ছিলেন তারা। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সিবিআই তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ উগরে দেন। বলেন, আমরা কখনো সিবিআই তদন্ত চাইনি, একটা পৃথক কোনো এজেন্সিকে দিয়ে যাতে তদন্ত করানো হয় সেই সংক্রান্ত দাবি জানানো হয়। তাদের কথায় কখনোই এই ঘটনার সঙ্গে একজন যুক্ত থাকতে পারে না, বড় আরো মাথা রয়েছে। আবারও নতুন করে গভীরে ঢুকে যেতে হয়, তদন্ত হয়, সেই দাবি জানান নির্যাতিতার বাবা মা। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। কার্যত এই একই অসন্তোষ নিয়ে ধরা পড়েছে এদিন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বক্তব্য। বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার ফের পথে নামেন তারা। এই বিষয়ে তাদের দাবি, একা সঞ্চয় নয়, অনেক মাথা জড়িত আছে এর মধ্যে। বিশেষ কিছু রিপোর্টে এ বিষয়ে উল্লেখ রয়েছে। সেই সমস্ত লোকেদের কি হবে, কেন তাদের এখনো ধরা গেল না, তা নিয়ে প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকেরা। ফলে আদালত এই সংক্রান্ত সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা করলেও আন্দোলন থেকে যে সরে যাচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। অন্যদিকে সিবিআই এর দাবি, এই মামলার তদন্ত শেষ হচ্ছে না, বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজে গভীরে গিয়ে তদন্ত চলবে বলেই জানানো হয়েছে। দুলালের প্রতিপত্তি যত বাড়ছিল ততই কোণঠাসা হচ্ছিল নরেন্দ্রনাথ দেবাতে। শুধু রাজনৈতিক ময়দানে নয়, ব্যবসা ক্ষেত্রে প্রভাব পড়েছিল তার। পুলিশের একটি সূত্রের খবর, দুলালের বারবারতে আয় করছিল নরেন্দ্রনাথ দেবাতে এবং তার ঠিকাদারি ব্যবসার সঙ্গে কৃষ্ণ রঞ্জক ওরফে রোহানের। তার জন্য দুলালকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল দুজন। মঙ্গলবার রাতভর জেরার পর বুধবার ভোরে ইংরেজবাজারের শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। তারপরে এই তৃণমূল নেতাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেয় দল। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার বুধবারের সাংবাদিক বৈঠকে জানান, মালদহের জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকারকে খুনের জন্য 50 লক্ষ টাকা ডিল করেছিল। 4 জন এসেছিল গাড়িতে, তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, 2 জন এখনো পলাতক। তাছাড়া গাড়ি চালিয়ে যে এসেছিল তাকেও এখনো ধরা যায়নি। এই অভিযুক্তদের খোঁজ দিতে পারলে জেলা পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। গত 2রা জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূলের মালদহ জেলা সহ সভাপতি দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুষ্কৃতীরা তাড়া করায় প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু সে সুরক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। গুলি লাগে তৃণমূল নেতার মাথায় ও ঘাড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় তাঁর। ঘটনার পরে তোলপাড় শুরু হয়ে যায় গোটা জেলায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় রামরাজতলা শীতলা মাতা সেবা সমিতি আয়োজিত অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ উৎসব অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের হিন্দুদের বেশ কিছু পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশি মৌলবাদীদের স্বেদেশের হিন্দু ব্যবসায়ীদের বয়কটের জবাবে পাল্টায় রাজ্যের হিন্দুদের নিজেদের মধ্যে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি হাওড়ায় রামরাজতলার হিন্দু সমাজকে কতগুলো বিষয় বলবো। ধর্মরক্ষা কমিটি তৈরি করুন। হিন্দুর জনসংখ্যা বাড়াতে আপনাদের নিজেদের সংকল্প নিতে হবে। আপনাদের আর্থিক লেনদেন, সামাজিক মেলবন্ধন, ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন। আপনার অর্থ হিন্দুকে দিন, আপনার অর্থ আর হিন্দুর অর্থ আপনি নিন। বুঝতে পারছেন আমি কি বলছি? কেন এই পরামর্শ দিলেন সেটাও স্পষ্ট করে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের মৌলানা কয়েকদিন আগে বলেছে এই শিল আর পারমাণবিকরা চুলদারি কাটে, আমরা ওদের কাছে কাটবো না। মরারা মিষ্টি তৈরি করে, আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না, বাড়িতে মিষ্টি বানাবো। তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন? অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো আর্থিক লেনদেন যেন একমাত্র হিন্দুদের মধ্যেই করা হয়। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনার পরিসংখ্যানে তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, 2022 সালে রামনবমীতে হুগলি জেলার রিষড়া, হাওড়ার শিবপুরের পিএম বস্তি এবং দিনাজপুরের ডালখোলাতে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে নিরস্ত্র মিছিল যাচ্ছিল। সে মিছিলে পাথর আর বোমা বৃষ্টির মতো পড়েছে। পুলিশের কিছুই করার নেই, যদি করে তাহলে ট্রান্সফার করে দেবে। কারণ ওরা বলে সরকার তো আমাদের, আমরা তো ভোটে জিতিয়েছি, অতএব এই সরকার কিছু করতে পারবে না। পুলিশও কিছু করতে পারেনি, তাদের হাত আর পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সরকার ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষামোদে ব্যস্ত। আমি বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টে অনেক লড়াইয়ের পরে মুখ্য বিচারপতি এনআইএ এর অর্ডার দেয়। তিনি বলেন, এই রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে দাঙ্গাবাজদের বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলের মতো আইনজীবী রাখে, যাদের পারিশ্রমিক 25 থেকে 50 লক্ষ টাকা। সরকার তাদের সুপ্রিম কোর্টে দাঁড় করায় এনআইএ বন্ধ করার জন্য। সরকারের তো এটা কাজ নয়, সরকারের কাজ গুন্ডা দমন করা। কিন্তু এই সরকার তুষ্টিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টের আগের মুখ্য বিচারপতি বেঞ্চ এনআইএ এর তদন্ত বহাল রাখেন। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি দেখে আশ্বস্ত হতে পারছেন না অপর্ণা সেনরা। নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি ধরালেন নাগরিক চেতনা মঞ্চ। অভিনেত্রী পরিচালক অপর্ণা মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করে খোলসা করেন, স্কুলের পরিসর থেকে কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার সুপারিশ রয়েছে চিঠিতে। বৃহস্পতিবার বেলার দিকে সাংবাদিক বৈঠক করেন নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। মঞ্চের তরফে অপর্ণা সেন খোলা চিঠিটা তুলে ধরেন। তার কথায়, যে সরকারই আসুক না কেন, যে দলেরই সরকার হোক না কেন, তাদের বলতে হবে যে এভাবে চলবে না। আমরা পরিকাঠামোগত, পদ্ধতিগত, দীর্ঘমেয়াদী কিছু বদল চাই, যাতে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়। নবান্ন মুখ্যমন্ত্রী তো বটেই, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ওই চিঠি দেওয়া হয়েছে বলে জানান অপর্ণা। সমাজের সচেতন নাগরিকরা, অভিনেতা, পরিচালক, শিল্পী, সমাজকর্মী, আইনজীবী, চিকিৎসকেরা ওই চিঠি লিখেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী পরিচালক। তার আশা, পশ্চিমবঙ্গ যেন দেশের মধ্যে সত্যি সত্যি নিরাপদ রাজ্য হয়ে ওঠে। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ প্রশাসন, পরিবহন সহ সব দফতরেই চিঠি দিচ্ছে নাগরিক চেতনা মঞ্চ। পরিষ্কার করে মঞ্চের তরফে বুঝিয়ে দেওয়া হয়, তারা কারও পদত্যাগ চাইছে না। শুধু প্রশাসন যেন নাগরিকদের দাবিগুলো মেনে নেয়, তাহলে এই রাজ্যের নারীদের জন্য মঙ্গলজনক। সংগঠনের তরফে অপর্ণা জানান, পুলিশ যেখানে কাজ করে সেখানেও মেয়েরা রয়েছে, তাদের জন্যও ভালো পরিবেশ থাকা দরকার। মেয়েরা যাতে নিরাপদে এক জায়গা থেকে অন্যত্র যেতে পারেন, তার জন্য পরিবহন বিভাগকেও কিছু সংশোধন ঘটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্কুলের লিঙ্গ সচেতনতা তৈরির প্রয়োজন বলেও জানান তিনি। প্রাথমিক নিয়োগে আবারও চাঞ্চল্যকর তথ্য, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরির অভিযোগ। 2009 সালে নিয়োগ প্রক্রিয়ার কার্ড জালিয়াতি করে চাকরি, 16 সিআইডি তদন্ত, বাদ 26,000 আর কত। রাজ্যে 22 ডিপিএস এর রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড যাচাই করে দেখার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। 2009 সালে কর্মরত প্রাথমিক শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করার নির্দেশ। মূলত এক্সেন্টেড ক্যাটাগরিতে কর্মরত প্রাথমিক শিক্ষকদের কার্ড যাচাই করতে নির্দেশ। 27 জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। দক্ষিণ 24 পরগনা ডিপিএসসি আইনজীবী গৌরব দাস জানান, 2009 নিয়োগ প্রক্রিয়ায় 150 জন প্রাথমিক শিক্ষকতা চাকরি পান এক্সেন্টেড ক্যাটাগরিতে। তাদের মধ্যে 26 জনের জালিয়াতি তথ্য হাতে এসেছে। ওই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক্সেন্টেড ক্যাটাগরিতে আর কত এরকম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড জালিয়াতি করে চাকরি হচ্ছে, তাই এবার খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট। তিনি আরও জানান, তাই রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষা সংসদকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কার্ডগুলি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার।
দল অন্দর সূত্রে খবর খুব শীঘ্রই হতে চলেছে তৃণমূলের রদবদল। আর তার আগেই নিজের পিঠ চাপড়ে হুঙ্কার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। জেলা তৃণমূলের দায়িত্ব পেতে চান তিনি। টিভি9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বললেন, সাউনি আবু তাহেরের কাছ থেকে আমি কম কিসের? জেলা প্রশাসন কিংবা সংগঠনের দায়িত্ব পেতে চান হুমায়ুন বলেন, আগামী দিনে দলের স্বার্থে নেতৃত্ব আমাকে যে অবস্থায় যেখানে কাজ করতে দেবেন আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ববান হিসেবে করে যাব। যদি প্রশাসনিকের জায়গায় থাকা যায় তাহলে জেলার মানুষ সেই ধারে ভারে অনেকটা উপকৃত হবে। পাশাপাশি সংগঠনের যদি দায়িত্ব দেন তাহলে মাথা পেতে নেব। এর আগে এখানে যারা সংগঠনের দায়িত্ব পালন করেছেন আবু তাহের খান, শাওনি সিংহ রায়, এখন যিনি করছেন তাদের থেকে যে আমার অভিজ্ঞতা কোনো অংশে কম নয়, সেটা যদি দল মনে করে আমাকে দায়িত্ব দিলে দল উপকৃত হবে তাহলে আমি সেই দায়িত্ব নেব। হুমায়ুনের মন্তব্য প্রসঙ্গে সাংসদ আবু তাহের খান বলেন, আমি বড় কিছু হতে চাই না। আমি একজন সাধারণ কর্মী, ছোট কর্মী হয়ে থাকতে চাই। হুমায়ুন সাহেবের মতো অত উচ্চতর কর্মী হওয়ার যোগ্যতা আমার নেই। আমি যতটুকু আছি সেখানেই ভালো আছি। একেবারে কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে মালদার তৃণমূল নেতা দুলাল সরকারকে। এদিকে বিগত দিনে তার নিরাপত্তা রক্ষী তোলা হয়েছিল আর তারপরেই খুন হলেন তিনি। খোদ মুখ্যমন্ত্রী এই রক্ষী তোলা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার এই প্রশ্ন, কার নির্দেশে এই রক্ষী তোলা হয়েছিল? সেই প্রশ্নের উত্তরে নানা কথা ঘুরছে মালদায়। তবে সেই প্রসঙ্গে এবার বড় ইঙ্গিত দিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি প্রশ্ন করেছেন, হু ইজ শি? এবার শুভেন্দু অধিকারী কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, এলাকা দখলের জন্য এসব হচ্ছে। নিরাপত্তা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী। তার ফোনে এসপি তুলেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী এসপিকে ফোন করে দুলাল সরকারের রক্ষী তোলার জন্য নির্দেশ দিয়েছিলেন। স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু, এরা নিজেরা গোলাগুলি করবে আর আমার মাথায় লাগবে না, আপনার মাথায় লাগবে বুঝতে পারছি না। কে সেই মন্ত্রী যার দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী? মালদার রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। বাবলা সরকারের রক্ষী তুললে তার কি সুবিধা হতো? এদিকে অনেকেরই ধারণা, রক্ষী থাকলে হয়তো এভাবে খুন করতে সাহস পেত না দুষ্কৃতীরা। বাবলা সরকারের স্ত্রীর দাবি, রক্ষী থাকলে হয়তো তারা বুদ্ধি করে বাঁচিয়ে দিতেন। বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার আরো জানিয়েছেন, আমি একেবারেই সন্তুষ্ট নই। শেষটা দেখতে চাইছি আরো কারা কারা আছে। এটা খালি যারা সামনে এসেছে না, আরো এর সঙ্গে কেউ আছে। ঘটনার যে নৃশংসতা, আমি রাজনীতি করা মেয়ে, আমি অ্যাডভোকেট, এতে আরো মানুষ যুক্ত আছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কি হচ্ছে না বলবো না। তবে দল, পুলিশ প্রশাসন তাদের প্রতি বিশ্বাস রয়েছে বলেই বলছি। এক এক করে ঘটনা প্রকাশ হচ্ছে, অপেক্ষায় আছি। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। স্মরণ সভা রয়েছে, রাজ্য সভাপতি আসবেন। আমার যা অভিযোগ পুলিশ জিজ্ঞাসা করলে বলবো, নেত্রীকে বলবো, ক্যামেরার সামনে বলবো। আট থেকে আশি রাজ্যের সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার, যার মাধ্যমে রাজ্য সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছে। এর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী। প্রথমে এই প্রকল্পে চিকিৎসার পর রোগীদের বাড়ি ফেরত যেতে ৬০০ টাকা করে পরিবহন ভাতা দেওয়া হতো। তারপর তা কমে হয় ৪০০। এবার এক ধাক্কায় তা অর্ধেক করল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৬০০ বা ৪০০ নয়, এবার থেকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে রোগীদের। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা। উল্লেখ্য, সেই সময় স্বাস্থ্যসাথী প্রকল্প একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলত, আর রাজ্য সরকার তাদের প্রিমিয়াম ভাতা দিত। তবে গত বছর জুলাই মাসে বেসরকারি সংস্থাটি স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। তারপর থেকে দায়িত্ব নেয় রাজ্য সরকার। এরপর প্রকল্পে পরিবহন ভাতা বাবদ এতদিন দেওয়া ৬০০ টাকা থেকে ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নিয়ে ৪০০ টাকা করে দেয় রাজ্য সরকার। এবার তা কমে হলো ২০০। অভিযোগ, স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে। সম্প্রতি এই নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। কলকাতা মেডিকেল কলেজ স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবহন ভাতা নয়ছয়ের অভিযোগ ওঠে হাসপাতালের কিছু কর্মীদের বিরুদ্ধে। তারপরে নড়ে চড়ে বসল স্বাস্থ্য ভবন। অনেকে আবার বলছে সরকারি ভাড়ারে টান পড়েছে, তাই সেই দিক সামাল দিতেই এই সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।